আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা। ফ্যামিলি কার্ড সহ 9 বিষয়ে অগ্রাধিকার বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও রাকসু জিএস সহ আহত বেশ কয়েকজন। আবারও শাহবাগে অবস্থান। এই ইন্টারিম সরকার এই হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখায় না বাংলাদেশের জনগণকে। ওনারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন হবে, আমরা বিচারও চাই। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের। দক্ষিণের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুচড়ায় ফেলবেন। 12 তারিখ সারাদিন তাদের শিশা ভোট দিন। ছুটির দিনে তুমুল নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি। চলছে বিভিন্ন দলের প্রার্থীদের কথার লড়াইও। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। চাঁদাবাজি এখানে বন্ধ করার জন্য ল এনফোর্সিং অথরিটিকে অ্যাক্টিভ হইতে হবে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে, সেই দলের নেতা কর্মীরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ইতিবাচক, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। কথা হয়েছে জনগণের অধিকার ও লাভ ক্ষতি নিয়ে। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করল বিএনপি। তারেক রহমান ঘোষিত ইশতেহারে লুটপাট নয়, উৎপাদন, ভয় নয়, অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকে প্রথম ও প্রধান অগ্রাধিকার। সরকার গঠন করলে নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পূর্বেই বিএনপি নিজস্ব সংস্কার ভাবনা ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছিল জনগণের সামনে। দেশের নানা প্রান্তে নির্বাচনী সমাবেশেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেসবেরই সম্মিলিত রূপরেখা উঠে এলো বিএনপির ইশতেহারে। নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন মানুষকে জাগিয়ে তোলবার জন্যে। যে ইশতেহারকে 5টি অধ্যায়ে 51টি বিষয়ে ভাগ করে বিএনপি, যেখানে গুরুত্ব পায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইশতেহার ঘোষণার পূর্বে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি জবাবদিহিমূলক, দায়বদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করবে। এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন। তারেক রহমান জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কারের নানান পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব।
যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়ে বিএনপি চেয়ারম্যান যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও বদলির আশ্বাস দেন। মর্যাদা ভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, এই খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দিব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2,500 টাকা দিয়ে কি হবে একজনের। আমরা কিন্তু একবারও বলিনি আমরা তাদেরকে পুরো মাসের সহযোগিতা দেব। 5 বছরে 1 কোটি জনশক্তি রপ্তানির পাশাপাশি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর ঘোষণা দেন তারেক রহমান। কর্মঘণ্টা না কমিয়ে নারীদের কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার চালুর পাশাপাশি 6 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি সার্বজনীন করার অঙ্গীকার করেন তিনি। প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে, যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না। যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। রাজস্ব, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংক খাতে বিরাজনীতিকরণ, শিল্প খাত, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে উন্মুক্ত করা সহ নানান বিষয় উঠে আসে তারেক রহমান ঘোষিত বিএনপির ইশতেহারে। দেশের সব অঞ্চলে সবার জন্য সমতা ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিতে বিএনপির দৃঢ় অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচি কিংবা প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখার আলোকেই ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই ইশতেহার। যে ইশতেহারকে দলটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং নতুন একটি রাষ্ট্র ও সামাজিক চুক্তি হিসেবেই দেখছে, যার মূলে থাকছে সাধারণ জনগণ, যে জনগণের রায়ের উপর ভিত্তি করেই তারা বাস্তবায়ন করবে এই ইশতেহার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাতারাতি কিছু করা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের সুষম উন্নয়নের ইশতেহার দিয়েছে বিএনপি। 2-1টি বিষয়ে নতুন করে ভাবনার প্রয়োজন থাকলেও পুরো ইশতেহারই দেশের মানুষের ভালোর জন্যই বলে মত বিশিষ্টজনদের। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জোর দিয়েছে দলটি। পুরো ইশতেহার বাস্তবায়ন করা গেলে সুখী সমৃদ্ধ দেশ পাবে নাগরিকরা। সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার, তাতে উঠে এলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা। নানা শ্রেণী পেশার মানুষ বলছেন, এই ইশতেহার বাংলাদেশকে এগিয়ে নেয়ার ইশতেহার। সার কথাই উঠে এসেছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশে সবার আগে বাংলাদেশের কথা উনি বলেছেন, এটা সকলের মনের কথা। উনি দীর্ঘায়িত করেছেন, কিন্তু বলেছেন এর মাঝে মধ্যে একটা রসিকতাও করেছেন। সুতরাং তিনি একজন রসিক মানুষও, এটাও প্রতিষ্ঠিত হয়েছে। ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে দলটি। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই। ম্যানিফেস্টো শুনে কেউ কেউ বলছেন, অবাস্তব, রাতারাতি কিছু করার প্রতিশ্রুতি নেই। দেশের পরিকল্পিত উন্নয়নের কথাই উঠে এসেছে ইশতেহারে। প্রতিনিয়ত আমরা তাদেরকে অবজারভেশনে রাখবো এবং 100 দিন পর পর সরকারের কাছে আমরা জবাবদিহি চাইব যে নির্বাচনী ইশতেহারে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা কতটুকু বাস্তবায়িত হলো। মানে সাধারণ জনগণের বিষয়গুলোর অ্যাঙ্গেল থেকে ইশতেহারটা প্রণয়ন করা হয়েছে এবং এটা এত হিউজ, এর এত ডিটেইলিং ইশতেহার, এটা প্রশংসার দাবি রাখে। সকালেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে এরকম কোনো গাঁজাখুরি প্রতিশ্রুতি এখানে আপনি পাবেন না। এখানে যেটা পাবেন, এই পরিকল্পনাগুলো যদি লম্বা সময় ধরে ধীরস্থিরভাবে যদি বাস্তবায়ন করা হয়, দেন সম্মিলিতভাবে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা উন্নতির জায়গায় যাবে।
অনেকেই বলছেন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করার অঙ্গীকার দেশকে সুষম উন্নয়নের দিকে এগিয়ে নেবে। বিএনপি যেই অঙ্গীকার ব্যক্ত করেছে কার্ড সংক্রান্ত বিষয়ে, সেখানে যদি 50% সফল হয় তাহলে অর্থনীতিতে তার একটি প্রতিফলন ঘটবে এবং যেটা সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করবে। ইশতেহারে সমাজে নৈরাজ্য, কিশোর গ্যাং, অস্থিরতা কমাতে সহিষ্ণু সমাজ গঠনের যে তাগিদ দেয়া হয়েছে তা আকৃষ্ট করবে শান্তপ্রিয় মানুষদের। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বিকাল থেকে ইনকিলাব মঞ্চের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর এখনও শাহবাগে অবস্থান করছে নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান। একটু শাকিলের সঙ্গে কথা বলবো আমরা। শাকিল, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? বিকেল থেকেই হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সন্ধ্যা ঠিক 7:30টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় হয়ে যমুনার দিকে যেতে চাইলে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে পাটকেল ছোড়া হয়, পাল্টা পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের মোড় থেকে। এবং সেখান থেকে শাহবাগ মোড় পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে 3টি জায়গায় তার অবস্থান নেয়। একটি অংশ যায় কাঁটাবন মোড়ের দিকে, আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, আরেকটি অংশ যায় ঢাকা ক্লাব হয়ে মৎস্য ভবনের দিকে। এবং 3 দিকেই পুলিশ বিপুল পরিমাণে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরাও থেমে থেমে তারা দলবদ্ধভাবে পুলিশের উপরে ইট পাটকেল ছুড়ে তাদের শাহবাগ মোড় অবরোধ করার চেষ্টা করে। তবে পুলিশের বিপুল সংখ্যক সদস্য ওই সময়টাতে এই শাহবাগ মোড়ে মোতায়েন ছিলেন এবং তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ লিপ্ত হয় আন্দোলনকারীরা এবং এটি চলে প্রায় 1 থেকে সোয়া 1 ঘন্টার মতো। ওই সময়ে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছিল শাহবাগ কাঁটাবন মোড়, ঢাকা ক্লাবের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এবং সেখানে এই রাবার বুলেট এবং টিয়ার শেলে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও। পরে ঠিক 8:30টার কিছুখানি পরে পুলিশ শাহবাগ মোড় ছেড়ে দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তার অবস্থান নেয়। আবার 3 জায়গা থেকে আন্দোলনকারীরাও আবার এসে শাহবাগ মোড় অবরোধ করে এবং এখন পর্যন্ত যান চলাচল বন্ধ আছে। এবং আন্দোলনকারীরা বলছেন যে এই ঘটনাটি ঘটেছে পুরোপুরি বিনা উস্কানিতে, পুলিশ তাদের উপর হামলা করেছে। এই ঘটনার বিচার তারা দাবি করছেন এবং সেখান থেকে তারা স্লোগানও দিচ্ছেন। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি হয়। এরপর এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ প্রথমে তাদের ওপর জলকামান ব্যবহার করে, পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠি চার্জ করে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যান ঢাকা 8 আসনের ইনসিপের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। পরে মিছিল শেষে তিনি আহতদের দেখতে যান ঢাকা মেডিকেলে। হামলার প্রতিবাদে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। ঢাকায় পুলিশি হামলার অভিযোগে কয়েক জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানানো হয়। সরকার হাদি হত্যার বিচারের না করে উল্টো যারা বিচার দাবি করছেন তাদের দমন করছে। নির্বাচনের আগে পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন তারা। জুলাই যোদ্ধাদের ব্যানারে রাজশাহীর তালাইমারীতে সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ হয়। এতে ভদ্রামুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিনা উস্কানিতে ঢাকায় পুলিশ ইনকিলাব মঞ্চের আন্দোলনে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের। ভোলায় ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহরের বাংলা স্কুল মোড় এলাকায় গিয়ে সড়কে বিক্ষোভ করেন তারা। শহীদ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। আন্তর্জাতিক তদন্তের জন্য রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
অন্তর্বর্তী সরকারের কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। সন্ধ্যা অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ আগে থেকেই নিষিদ্ধ, তাই আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিয়েছে। সংঘর্ষে পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলেও অন্তর্বর্তী সরকারের কার্যালয় থেকে জানানো হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। ৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ করতে দাঁড়িপাল্লা ও হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট ৬টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন ৮০০-৯০০ আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। বেলা ১২টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, ৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। ৫৪ বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি, পিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। বিগত সময়ে সারা দেশে উন্নয়নের জোয়ার বলেও অনেকটাই উন্নয়ন বঞ্চিত ছিল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ। তবে এবারের বরিশাল সফরের মধ্য দিয়ে জামায়াত ইসলামের প্রতিশ্রুতি, আগামীতে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনের পাশাপাশি উন্নয়ন হবে ন্যায্যতার ভিত্তিতে সারা দেশে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঝালকাঠি। দর্শক, রাতের বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকবেন। নির্বাচনী প্রচারণার সময়ে বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রতিটি অলিগলিতে ভোটের আমেজ। সকাল থেকেই প্রার্থীদের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম। কক্সবাজারে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। দিনাজপুর 6 আসনে বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। সবার আগে আমার দেশ, আমার এই বাংলাদেশ যে গঠনের যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাটোর 2 আসনে নির্বাচনী সমাবেশ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম।
কুমিল্লা 4 আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিন সরব ভোটের মাঠে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা ব্যক্ত করেন। অন্যদিকে একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অভিযোগ করেন তার বিরুদ্ধে নানা অপকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ। আমি 12 তারিখে অবশ্যই ভোটের মাঠে ভোটে বিজয় হয়ে ওনাকে আমি জানান দিতে চাই যে অযোগ্য প্রার্থী কারা আর যোগ্য প্রার্থী কারা। আমার মা বোনেরা এখানে যারা আছেন, আমার কাকা কাকিরা যারা আছেন, আমার জ্যাঠারা যারা আছেন, আপনার এনসিপির রাজনীতি সাপটাকলির রাজনীতি করার দরকার নাই। ইনসাফের পক্ষে যারা আছে তাদের পক্ষে আপনার লড়াইটা থাকুক। জনসমর্থন নিজেদের পক্ষে নিতে নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন খুলনা 5 আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনী জনসভায় এসব ষড়যন্ত্র রুখে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। কালো টাকার বস্তা নিয়ে নামছে, দুর্নীতির টাকা তো মায়া নেই, বান্ডি বান্ডি দিচ্ছে, বোর্ডেও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল নিয়ে ভাড়া দিচ্ছে। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সাভারে নির্বাচনী সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানান। বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। আমরা বলছি সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 5ই আগস্ট ঘটিয়েছিলাম। ফেনী সদরের সরস্বতী ইউনিয়নে গণসংযোগ করেন 2 আসনে এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বিভিন্ন আশ্বাসে ভোটারদের থেকে ভোট চান তিনি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা চলছে জোরে সোরে। ঝিনাইদহে তরুণদের সাথে মতবিনিময় করেন 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। টাঙ্গাইলে বাসাইল সখীপুরে ভোট প্রার্থনা করেন 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারের আর বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ভোটের আগে শেষ শুক্রবার আজ, তাই জোরে সোরে বিএনপি মনোনীত প্রার্থীরা চালান ভোটের প্রচার। ভোটারদের সমস্যা শোনার পাশাপাশি দেন সেগুলো সমাধানের আশ্বাস। এছাড়া তুলে ধরেন নিজ দলীয় পরিকল্পনা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। জানান ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, মা বাবা ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। এদিকে পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শুধু ধানের শীষের ভোটারদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিপক্ষের এমন অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে। সকালে বাসাবো এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সাথে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতি। বলেন, গেল 17 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি খিলগা, মুগদা, বাসাবোর বেশিরভাগ এলাকায়। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে। সেক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে, এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে। সুতরাং তাকে যদি বিজয় করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে। বিকেলে রাজধানীর দারুসালাম এলাকায় নির্বাচনের প্রচারণা চালান ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে তারা কখনো ভোট বানচালের চেষ্টা করবে না। যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে যেন সেই সমাজটা তাদের জন্য গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ সবাই একত্রে কাজ করে যাব। এছাড়া নিজ আসনে গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর নির্বাচনী মাঠ সরগরম। জমজমাট প্রচারণা যেমন চলছে, তেমনি আছে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে মূলত এখন নজর সবার। রাজধানীর তেমনই কয়েকটি আসন ঘুরে দেখেছেন সহকর্মী মশিউর অনিক। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলো। ইশতেহার ঘোষণা, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আর ভোট কেন্দ্র পাহারার প্রস্তুতি, সব মিলিয়ে শেষ সময়ের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ।
শুক্রবার সকালে ঢাকা 10 আসনের জামায়াতের প্রার্থী অভিযোগ করেন নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ। ধানমন্ডি এলাকার অনেক বড় সমস্যা একটা চাঁদাবাজি সমস্যা। আপনি জানেন নিউ মার্কেট হাতিরপুরের ব্যবসায়ী এলাকা, সেখানে ব্যবসার অতিষ্ঠ চাঁদাবাজির জন্য। আমার প্রতিদিন বন্ধু বা যারা রানিং গভর্নমেন্ট কীভাবে ব্যাখ্যা দিবেন? ধানমন্ডি এলাকাতে 500 বিভিন্ন স্পট থেকে এগুলি চুরি করে নিয়ে গেছে, সরাই ফেলছে, তাদেরগুলো তো সরে না। তাহলে তারা কারা? এটা ইন্ডিকেশন করে, কাজে এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। এদিকে ঢাকা 9 আসনে শাপলাকলির জাবেদ মিয়া রাশিন জুমার নামাজের পর জনসংযোগ করেন। পরে সাংবাদিকদের বলেন ভোটারদের নিয়ে কেন্দ্র পাহারার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ করেন রাতের আধারে ব্যানার কাটা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, আমি এটুকু বলবো না যে তারা কোনো অতিরিক্ত ভূমিকা পালন করার কথা, তারা যদি শুধুমাত্র নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং যতটুকু তার আইনের মধ্যে থাকা দরকার সেটুকু যদি তারা পালন করতে পারে, তাহলে জনগণ উৎসব মুখরভাবে ভোট দিতে যাবে। ইনঅ্যাক্টিভ থাকলে তো সেটা আমরা যে বিগত ইলেকশনগুলো দেখেছি সেরকম একটা ইলেকশন হবে, এবং সেরকম একটা ইলেকশন হলে পরবর্তীতে কিন্তু জনগণ এটা ছাড় দেবে না। জনগণ কিন্তু তার অধিকারের বিষয়ে এখন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। এদিন ঢাকা 8 আসনে বিকেলে সেগুনবাগিচায় দুদক ভবনের সামনে 8 দফা ইশতেহার ঘোষণা করেন 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ইশতেহারে প্রাধান্য পায় ওসমান হাদি হত্যার বিচার, পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতিও তার। ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন শুরু করেছিলেন সেভাবে আমাকে দিক নির্দেশনা এই ঢাকা 8-এর জনগণ দিয়েছিলেন। আমি ঠিক সেইভাবেই ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়েছি, অলিগলিতে যাচ্ছি। এরপরে আপনারা আমাকে উপদেশ দিয়েছেন কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য নয়। ইশতেহার, অভিযোগ আর সতর্কতার বার্তা সব মিলিয়ে শেষ মুহূর্তে রাজধানীর নির্বাচনী আবহ জমজমাট। ও পানি সংকট নিরসনে মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচারকে প্রাধান্য দিয়ে আসন্ন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ঢাকা 8 ও আসনের 11 দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে সেগুনবাগিচায় দুদক ভবনের সামনে 8 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। এছাড়াও চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসমুক্ত এলাকা তৈরি, সার্বজনীন স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়া হয়। সংসদে গেলে এই বিষয়গুলো বাস্তবায়নে কাজ করবেন বলে জানান তিনি। ছিন্নমূল কাউকে উচ্ছেদ না করে তাদের চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনের সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান, টিয়ারশেল ব্যবহার করে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। ডিএমপি কমিশনার জানিয়েছেন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সমবেত হওয়ার সুযোগ নেই। এভাবেই জল কামান থেকে ছোড়া পানির তোড়ে ছত্রভঙ্গ হতে থাকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন। দাবি আদায়ে সকাল 11:30 নাগাদ যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা। সরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘাত। পুলিশি প্রতিরোধে বিক্ষোভকারীরা যমুনার সড়ক থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবার ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। জানান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো প্রকার গণজমায়েত নিষিদ্ধ। নিরাপত্তা জনিত কারণে বিএনপি সবসময় 29 ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার রাতে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। জামায়াত ইসলামকে ভোট দেয়া মুসলমানদের জন্য হারাম উল্লেখ করে তিনি ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দেন। এমন মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের নির্বাচনী মাঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন জানান তিনি।
হাদি হত্যার বিচার চাওয়া ইনকিলাব মঞ্চকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ জানান ডাকসু নেতারা। তাদের অভিযোগ, পুলিশের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ইনকিলাব মঞ্চের ওপর হামলা চালিয়েছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ডাকসুর জিএস দাবি করেন, হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আজকের ঘটনায় বিচার দীর্ঘায়িত হওয়ার পরে যখন সেই বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য একটা দাবি উত্থাপন করা হচ্ছিল, স্বয়ং ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে এই আন্দোলনকে মকারি করছে এবং আক্রমণ করেছে। এটা দায়িত্বশীল জায়গা থেকে একটা নির্লজ্জতার বহিঃপ্রকাশ এবং ইন্টারিম গভর্নমেন্ট দীর্ঘ অনেক সময় পার হওয়ার পর একটা সুশীল একটা বিবৃতি দিল। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। দুদেশের মাঝে উত্তেজনা কমাতে উভয় দেশই আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলেও জানান আরাকচি। তবে এখনও যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। শুক্রবার ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে আলোচনায় বসে উভয় দেশের প্রতিনিধিরা। পরবর্তী দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার। পাকিস্তানের ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে শিয়াদের এক ইমাম বাড়ায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৬৯ জন। এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার তারলাই এলাকার ইমামবাড়া খাদিজাতুল কুবরায় হয় এই বিস্ফোরণ। ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো কম্পাউন্ড। চারদিকে ছড়িয়ে থাকতে দেখা যায় রক্তাক্ত দেহ, ভাঙা কাঁচ। ছোটাছুটি করতে থাকেন আতঙ্কিত মুসল্লিরা। মসজিদের বাইরে বাগানেও আহত অবস্থায় পড়েছিলেন অনেকে। তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে এখনো জানা যায়নি বিস্ফোরণের কারণ, তবে ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলা ছিল এটি। সেই সাথে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।